তো তখন এই প্রসেসিংয়ে গেলাম, আমার টিচারের সাথে আমি অ্যাসিস্ট করলাম, অ্যাসিস্ট করে এবং আমি চলচ্চিত্রে একটা উদাহরণ যে স্বল্প সময়ে ডিরেক্টর হয়ে মানে ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করছি। শুধুমাত্র 2 বছর অ্যাসিস্ট করেছিলাম এবং আমার প্রথম ছবি সুপার ডুপার হিট। এরপর আর মানে আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং তো প্রেম করব তোমার সাথে এই ছবিটা নিয়ে আপনার আশা অথবা আসলে সম্ভাবনা কেমন? আশা বলতে একজন বাবার কাছে সকল সন্তানকে নিয়ে এই আশাটা বেশি থাকে। কোনো সন্তান পাইলট হয়, কোনো সন্তান রংবাজ হয়, কোনো সন্তান ডাক্তার হয়। তো সব সন্তান নিয়ে যেমন আশা, এটা নিয়ে আমার বেশি আশা। কারণ সবসময় চলচ্চিত্রে যে যখন স্টার থাকে তাদের নিয়ে বেশি কাজ করা আমার। মরহুম আমাদের প্রিয় নায়ক মান্না ভাইকে নিয়ে বেশি কাজ করেছি, তারপর রুবেল ভাইকে নিয়ে বেশি কাজ করেছি, সাকিবকে নিয়েও কাজ করেছি। কিন্তু এবারের টিমটা আমার এই সময়ের জন্য মানে বেশ মজার টিমই বলবো। যেমন আমার সমন্বয়টা ছিল খুব ভালো, যে আমার যখন আমি এই গল্পটা নির্বাচন করলাম তখন আমার দুজন নায়ক দরকার। একজন খুব শক্তিশালী, আর একজন খুব ড্রামা পাবলিককে কাঁদাতে পারবে। আর যে নায়িকাটা থাকবে সে খুব পাওয়ারফুল অভিনেত্রী হতে হবে। তো সত্যিকার অর্থে আমাদের চলচ্চিত্রে শাবনূর বা মৌসুমী আপার পরে আমাদের শক্তিশালী অভিনেত্রী নেই। ওনারা চলে যাওয়ার পরে আমাদের নায়িকা আছে, অভিনেত্রী নেই। তখন আমার নায়িকা খোঁজার শুরু। তো খুঁজতে খুঁজতে ফিল্মে আমি আর নায়িকা পাচ্ছি না, নায়িকা পাচ্ছি, অভিনেত্রী পাচ্ছি না। তখন চলে গেলাম ছোট পর্দায়। তো মোস্তফা কামাল রাজ, শাহিন কবির টুটুল, ওরা আমার ফ্রেন্ড, ওদের সাথে শেয়ার করা যে টেলিমিডিয়ার থেকে পাওয়ারফুল অভিনেত্রী কাকে নেওয়া যায় যে এই ক্যারেক্টার তুলতে পারবে। তখন ওরা মমকে সাপোর্ট করলো। তখন মমর সাথে আলোচনা এবং মম গল্প শুনে ছবিটা করার জন্য আগ্রহ প্রকাশ করলো। এরপরে মিলন ভাই তো এসেই জয় করলো। তো মিলন ছবিটা করার জন্য আগ্রহ প্রকাশ করলো। এরপরে মিলন ভাই তো এসেই জয় করলো। তো মিলন ভাইকেও অফার, সেও গ্রহণ করলো। আর জায়েদ আমাদের চলচ্চিত্রে যারা নায়ক হিসেবে আছে সাকিবের পরে, যে দেখতে সুন্দর বা মানে পাওয়ারফুল, মানে পরিশ্রমী পাওয়ারফুল, যেটা বলবো যে পরিশ্রম করে। হ্যাঁ। তো মিলন ভাই আপনার কাছে একটু যাব, সেটা হচ্ছে যে মমকে সহ অভিনেত্রী হিসেবে কেমন পেয়েছেন? কারণ আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে মম নিজেও খুবই চুজি, সে তার ব্যাপারে অনেক বেশি পরিকল্পনা নিয়ে আগায়। একই সঙ্গে পরিচালকও এমন একজনকেই খুঁজছিলেন, ফলে সবচেয়ে কাছ থেকে যে দেখেছে তিনি হচ্ছেন আপনি। আপনার কাছ থেকে জানতে চাইব যে মমর অভিনয় আপনার কেমন লেগেছে এবং সহ শিল্পী হিসেবে সাপোর্টটা কেমন পেয়েছেন। একটা বিরতির পরে যাচ্ছি, একটি বিরতিতে ফিরছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আনিসুর রহমান মিলনের কাছে যাব, তার আগে একটু সহকর্মী শিমুল বাশারের কাছে যাব। তিনি আছেন গুলশানে। রাত 8টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সাবেক ও বর্তমান একদল সরকারি কর্মকর্তা বৈঠক করেন। সেখানে আছেন বাশারের সঙ্গে আমরা সরাসরি চলে যাচ্ছি। শিমুল বাশার, এই হঠাৎ করে বৈঠক হলো কেন এবং বৈঠক কখন, কিভাবে, কি কোনো সিদ্ধান্ত শেষ হয়েছে কিনা? বৈঠক আসলে এই মুহূর্তে ঠিক শেষ হয়েছে কথাও বলা যাবে না, কারণ ভেতর থেকে কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই সরকারি কর্মকর্তাদের দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমে যে গুঞ্জন উঠেছিল যে সরকারি কর্মকর্তাদের অধিকাংশই ওএসডি আছে, এবং এই বিষয়টি নিয়ে আমাদের গণমাধ্যমের যে অন্যান্য যারা কর্মী আছে তাদের সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে আসলে গুলশান দলীয় কার্যালয়ের সামনে আমরা অসংখ্য লোকজন দেখতে পাচ্ছি এবং তাদের অনেকেই আসলে গণমাধ্যমের কর্মী এবং কেউ কেউ গোয়েন্দা সংস্থার লোক, এবং তাদের সঙ্গে কথা বলে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে যদি তারা ওএসডি কর্মকর্তাও হয়ে থাকে সচিবালয়ে, তারপরও এটি কিন্তু সরকারি কর্মচারীদের যে কোড অফ কন্ডাক্ট যেটি রয়েছে সেটির আওতার বাইরে পড়ে। ফলে এটি নিয়ে কিন্তু এক ধরনের গুঞ্জন আছে এবং এই মুহূর্তে আমার সাথে আমাদেরই টেলিভিশনের আমাদের রিপোর্টার রিজওয়ান রয়েছেন আমাদের সাথে। তিনি সন্ধ্যার পর থেকে এই বিষয়টি
জেনেছেন এবং দেখেছেন এবং অনেককে তিনি নিজে চোখেও বেরিয়ে যেতে দেখেছেন, এবং আমরা যেসব কর্মকর্তাদেরকে দেখেছি তারা কিন্তু আমাদের সঙ্গে অর্থাৎ গণমাধ্যমের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে খুব একটা সৌজন্যমূলক ব্যবহারও যে করেছে বিষয়টা এমনও নয়, এবং অনেকেই কথা বলতে চাননি এবং নিজের পরিচয়টিও দিতে চাননি। এবং আমরা রেজওয়ানের কাছেই বরং যাই। রেজওয়ান, আপনি তো তাদেরকে সামনে গিয়েছিলেন, কথা বলতে চেয়েছেন, এবং তাদের পরিচয় কি, কেন আসলে তারা এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করার প্রয়োজন অনুভব করলো? আসলে বিষয়টি হচ্ছে আমি ঠিক 8টা থেকে এই জায়গাটিতে অবস্থান করছি। তো আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানে যারা আছেন তারা বিএনপি চেয়ারপারসন আসার আগেই কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং বৈঠকের উদ্দেশ্যে আসলে প্রবেশ করেছেন। আমরা বিভিন্ন মাধ্যমে এখানে জানতে পেরেছি যে তাদের সাথে একটি বৈঠকের কথা রয়েছিল, সেই সুযোগে বিএনপি চেয়ারপারসনও কিন্তু রাত 9টা 17-র দিকে এখানে আসে। এর পরবর্তীতে একসময় আমরা জানতে পেরেছি যে এই বৈঠকটি হচ্ছে না, এটা একটি গুঞ্জনের মতো হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি 10টার কিছু পরে যে পরিবেশ বন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা কর্মচারী এবং এছাড়াও রয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা কর্মচারী, মোট 10 থেকে 12 জনের একটি দল এখানে আগেই এসেছেন। তারা মানে বৈঠকটি পূর্ব নির্ধারিত কোনো বৈঠক ছিল কিনা, এই বিষয়টি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এটি পূর্ব নির্ধারিত একটি বৈঠক ছিল এবং পূর্ব নির্ধারিত বৈঠকের প্রেক্ষিতে কিন্তু তারা এখানে এসেছেন এবং বিএনপি চেয়ারপারসনের সাথে একটি গণমাধ্যম কর্মীদেরকে এড়িয়ে যাওয়ার কারণটা কি আছে বলে আপনার মনে হয়? তো এই ব্যাপারটি আসলে কিছুটা রহস্যজনক বটে। তো গণমাধ্যম কর্মী, আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি রুল অফ কন্ডাক্ট রয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারি কর্মকর্তারা কিন্তু যে কোনো রাজনীতিক সংশ্লিষ্ট জড়াতে পারেন না, সেই কারণে হয়তোবা তারা গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। তো আমরা এক পর্যায়ে দেখেছি যে কিছু যেমন আমি বলতে পারবো যে এম এ হালিম, তারপর মান্নান যিনি অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এলজিআরডির এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সাবেক কি বিষয় নিয়ে কথা বলেছে, আপনি কি এই বিষয়টা জানতে পেরেছেন? তো এই বিষয়টা জানার জন্য আমরা প্রচুর চেষ্টা করেছি, তাদের সাথে কথাও বলেছি, কিন্তু তারা আমাদেরকে এড়িয়ে গেছেন। এক পর্যায়ে তারা এমন হয়েছে যে তারা দৌড়েও ভিতরে, এমন আমরা একজনকে দেখেছি এমন আসলে অসংখ্য ছবি আমরা দেখেছি এবং গণমাধ্যম কর্মীরাও দেখেছে, এবং যারা এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন তাদেরও অনেকের চোখে পড়েছে যে যারা। শিমুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আবার অতিথিদের কাছে চলে যাব। মিলন, যেটি জানতে চাচ্ছিলাম যে সহকর্মী হিসেবে, সহশিল্পী হিসেবে কেমন ছিল মিম? খুবই অক্ষরগত বিষয়, কাছাকাছি। হ্যাঁ, আমি মোমোকে তো অনেক আগে থেকে পেয়েছি আমাদের এই জায়গায়। প্রেম করব তোমার সাথে যখন করতে যাই, আমরা যখন ফিল্মটা করতে যাই, প্রেম করব তোমার সাথে ফিল্মটা যখন করতে যাই, তখন আমার কম্বিনেশনটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। রকিব, জায়েদ, আমি এক ধরনের ইয়াং জেনারেশনের মধ্যে যেটা হয় যে বন্ধুত্বের জায়গাটা অনেক বেশি গড়ে ওঠে। সো রকিবের দুষ্টমি বা জায়েদের দুটা খাবার নিয়ে সেটে ঢুকে যাওয়া, এই জায়গাগুলো এনজয় করছিলাম বলেই মনে হচ্ছিল যে বোধহয় আমরা কিছু একটা করতে পারছি, হয়তো একটা কিছু নতুন কিছু করতে পারবো, এরকম কিছু একটা। সো মোমোর ক্ষেত্রে আমি যখন দেখলাম মোমো ফার্স্ট যখন শুরু করেছে, যেহেতু আমি এর আগেও 3টা ফিল্ম করে ফেলেছিলাম, ততদিনে 3-4টা ফিল্ম করে ফেলেছিলাম, তো ওই একটু নার্ভাস ছিল এবং আমাকে বারবারই প্রশ্ন করছিল। আমি প্রথমেই বলেছি যে স্টেজ, টেলিভিশন, ফিল্ম মাধ্যমগুলোতে অভিনয়ের জায়গাগুলো আলাদা, একদমই একটু অন্যরকম মনে হয় করতে হবে। সেরকম জায়গা থেকে ও প্রথমে একটু কনফিউজ হয়ে গেছিল যে আসলে আমি কতটুকু ঢুকতে পারছি মানে গল্পটার মধ্যে বা ফিল্মের অ্যাক্টিং এর মধ্যে। তো আমার সঙ্গে কাজ করতে গিয়ে ও অনেক ফ্রি থাকে, কারণ হচ্ছে যে ও আমার নার্ভ বোঝে, আমার কমিউনিকেশনটা বোঝে, আমার পারফরমেন্স বোঝে, আমার ডেলিভারি বোঝে, আমার গিভ এন্ড টেকের ওই জায়গাগুলো আছে। সো আমার কাছ থেকে যখন আবার জায়েদ পর্যন্ত যায়, তো এটা অনেক হেল্প করে ওকে, যে এখানে পারফরমেন্সটা বুঝে গিয়ে আবার জায়েদের সময় যখন ওর গিভ এন্ড টেকটা অনেক ইজি হয়ে যায়, দুজনের মধ্যে আবার কমিউনিকেশন হয়ে যায়। আই এনজয় লট, কারণ হচ্ছে মোমো মূলত অনেক ভালো অভিনেত্রী, এক। সেকেন্ড অপশন হচ্ছে যে ও অনেক বন্ধুভাবাপন্ন মানুষ, এবং যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয় যে একটা মানুষ যদি হয় না যে এটা কি ঠিক, এই কথাটা শব্দটা বলার মতো মানসিকতা রাখে যে আমি যেটা করছি এটা কি ঠিক হচ্ছে, সো সেই মানুষটার সঙ্গে তো মিশতেও মানুষের পছন্দ হওয়ার কথা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে থ্যাংক ইউ মিলন ভাই। জায়েদ, আপনার কাছে চলে যাব এরপরে। আপনার দুজন সহশিল্পী যারা ছিলেন তাদের বড় পরিচয় হচ্ছে ছোট বক্সে। আপনি
যেটা রূপালী পর্দা, এটা কি একটু কনফ্লিক্ট মনে হয়েছে যে না ওরা এত ছোট জায়গায় কাজ করেছে? না, কখনোই না, কারণ মিলন ভাইয়ের সাথে আমার এটা সেকেন্ড মুভি। মিলন ভাইয়ের সাথে এর আগে আমি আরেকটি মুভিতে কাজ করেছি, আর মমর সাথে এটা ফার্স্ট মুভি। তো কাজ করতে গিয়ে ব্যাপারটা মিলন ভাই যেটা বললো, মিলন ভাই খুবই একজন সহযোগিতা পরায়ণ শিল্পী, এবং বড় ছোট ভাইয়ের মতো স্নেহটা আমাকে দেয়া, অভিনয়ের জায়গাটা হয় কি কোয়ালিটি গুলো যখন খুব হেল্প করে বা হেল্পফুল হয়, নিজের অভিনয়টা তখন করতে সুবিধা হয়। আমার রাকিব ভাই ব্যারিকেডটা দিয়েছে আমাকে, মিলন ভাই, মমো, সবাইকে দিয়ে, যার কারণে আমার অভিনয়টা বুঝতেই পারিনি কখন আমি করতে পেরেছি। আর এরা দুইজনই তাদের স্ব ক্ষেত্রে অনেক বড় মাপের অভিনেতা অভিনেত্রী, এদের তুলনায় আমি কিছুই না, অপরিপক্ষ আমার কাছে মনে হয়। আমি হয়তো বা ফাইট নাচ দিয়ে পার হয়ে যাই, তো একটা সিনেমা যেটাকে বলে একটা ধুনবাজি দিয়ে পার হয়ে যাও, এটা পার হয়ে যায়। বাট এদের কাছে তো অভিনয় করতে গেলে আমি আসলেই তো কিছুই না। তো সেক্ষেত্রে থেকে মিলন ভাই, মমো যথেষ্ট সহযোগিতা করেছে আমাকে, এবং আমি সব জায়গায় বলি মানে দে আর ভেরি গুড আর্টিস্ট অ্যান্ড অ্যাক্ট্রেস উইথ মি। ভালো কাজ করেছে আমার সাথে, এবং আমি টেরই পাইনি যে কিভাবে রাকিব ভাইয়ের সাথে একটা বড় ছবি পার হয়ে গেছে। যখন আমি ডাবিং করতে গিয়েছি তখন মনে হয়েছে এদের সাথে আমি কিভাবে অভিনয় করলাম। মমো, জি, দুইজনই আপনার এই প্রশ্নবানটা যে আমার কাছেই আসবে আমি জানতাম। না এটা অবধারিত অবধারিত যে বিশেষ করে এইরকম ক্ষেত্রে যখন সংকটটা এরকম যে দুইজন নায়ক, তাদের মধ্যে থেকে একজনকেই বেছে নিতে হবে, এটাই সিনেমার নিয়ম। দুজন নিতে পারলে নিশ্চয়ই সুবিধা হয়েছে আর কি, দোমালি কিন্তু সেই এক সুযোগ ফুল। নাই। সেই ক্ষেত্রে অন্তত কাজের ক্ষেত্রে আসলে কার সঙ্গে বেশি কমফোর্টেবল ছিলেন? সিনেমায় একটা শব্দ আমরা খুব শুনি যে কেমিস্ট্রি, তো এই কেমিস্ট্রিটা কোথায় ভালো ছিল? আচ্ছা, আমি সবার প্রতি সম্মান রেখে কথাটা বলছি যে আমি পার্সোনালি যখন অভিনয় করি তখন না আমি আমার ভেতরে থাকি, এটা আমার জায়গা। আচ্ছা, প্রেম করব তোমার সাথে কার ভিতরে চলে গিয়েছিলেন, মানে চরিত্রটা কি? চরিত্রটার নাম ছিল স্বপ্ন, এবং স্বপ্ন যখন যেভাবে করে চলবার কথা বলে সেটাই আমার স্বপ্নের চলা। কে হলো স্বপ্নজয়ী শেষ পর্যন্ত, এটা কি বলা যাবে? সেটা দেখতে হলে তো যেতে হবে আগামীকাল প্রেম করব তোমার সাথে মুভি দেখতে। এক্স্যাক্টলি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি না, আমি তো আরেকটা ছায়ার মাঝে বসবাসের একটা সুযোগ ঘটে, একই সাথে বিভিন্ন জীবন যাপনের একটা সুযোগ ঘটে আর্টিস্টদের, অ্যাক্টরদের। সেই সুবিধাটার সুবাদে আমি সবার সাথেই কমফোর্টেবল ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে রকিবুল আলম রকিব আমাকে প্রপার একটা কি বলবো, একটা বৃত্ত যদি আমি ধরি পুরোটা ফিল্মের জায়গাটাকে, তো আমি একা তো কিছু না, টোটালটা একটা বৃত্ত, এবং সবার কম্বিনেশন একটা গুড প্রোডাক্ট তৈরি হওয়া সম্ভব। তো উনি আমাকে সেই সাপোর্টটা দিয়েছেন। আপনাকে মানে আকর্ষণ করলো, আপনি অনেক বেশি বেছে বেছে ছবি নিচ্ছিলেন, সেক্ষেত্রে মানে প্রেম করব তোমার সঙ্গে তার প্রেমে পড়লেন কোন বিশেষ কারণে? বেছে বেছে নেওয়া যে শুধু মানে এই একটি কারণই ছিল তা না, বেছে